আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের তৃতীয় অংশ নিয়ে। তো এখন আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি সেটা আমরা আগে দেখেছি। এখন আমরা দেখব গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। তো গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতির মধ্যে এখানে আমরা ৬টা পদ্ধতি দেখতে পাচ্ছি। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ঋণের বরাদ্দকরণ নীতি। ঋণের বরাদ্দকরণ নীতি হচ্ছে এমন একটা নীতি যে নীতির আওতায় কেন্দ্রীয় ব্যাংক কোনো স্পেসিফিক খাতে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে পারে। যেমন কেন্দ্রীয় ব্যাংক ডিসিশন নিতে পারে সে চিংড়ি চাষ প্রকল্পে ঋণ দিতে চায়। তো চাইলে চিংড়ি চাষ প্রকল্পের জন্য স্পেসিফিক ভাবে সেই খাতে ঋণের পরিমাণ সে বাড়িয়ে দিতে পারে। সুদের পরিমাণ কমিয়ে চাষীদের উৎসাহ করতে পারে যেন তারা ঋণ নেয়। তারপরে দেখতে পাচ্ছি ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ। তো ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ হচ্ছে অনেক সময় দেখা যায় মানুষ ভোগ্য পণ্য ক্রয়ের জন্য ঋণ নিয়ে থাকে। সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যদি চায় সেটা নিয়ন্ত্রণ করতে পারে। যদি কেন্দ্রীয় ব্যাংক চায় যে ভোগ্য পণ্যের ক্ষেত্রে সে ঋণের পরিমাণ বাড়িয়ে দেবে, সেক্ষেত্রে সুদের পরিমাণ কমিয়ে দিতে পারে। আবার যদি চায় যে ভোগ্য পণ্যের ক্ষেত্রে যে ঋণ কমিয়ে দিবে, তাহলে কি করতে পারে? সুদের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। তো আমরা একটু দেখতে পাই যেমন উদাহরণ একটা দেখতে পাই বলছে যে গাড়ি ক্রয়ের ব্যাংকগুলো ক্রয় মূল্যের ৭০% ঋণ দিলেও কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা জারি হয়েছে ৫০% এর বেশি ঋণ দেয়া যাবে না। তো গাড়ি ক্রয়ের ক্ষেত্রে ব্যাংকগুলো ৭০% সাধারণত ঋণ নিয়ে থাকে আমরা ধরে নিই। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক মনে করলো যে ৫০% এর বেশি ঋণ দেয়া যাবে না। তাহলে কি হলো? এখানে ঋণটা কমিয়ে দিল। তারপরে আবার এমনও করতে পারে কিস্তির সংখ্যা ২৪ এর স্থলে ১২ করে দিল। কিস্তির সংখ্যা কমিয়ে দিল। তখন কি হবে? ঋণ নেওয়ার প্রবণতাটা এমনি কমে যাবে। তো এইভাবে ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। তারপরে সেটা হচ্ছে জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন। তো এখানে যেটা আমরা জানি যে ঋণের বিপক্ষে জামানত রাখা হয়। তো ঋণের বিপক্ষে জামানত সবসময় আমরা জানি যে বেশি রাখা হয়। যদি ৳১০০ ঋণ দেয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু ৳১১০ বা ৳১২০ পরিমাণের জামানত রাখা হয়। তো এখানে সরকার যদি চায় বা কেন্দ্রীয় ব্যাংক যদি চায় তাহলে কি করতে পারে? জামানতের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। তখন কি হবে? জামানতি ঋণের প্রান্তিক হারের পরিবর্তন হয়ে গেল। সেইম ভাবে আবার জামানতের পরিমাণ কমিয়েও দিতে পারে। তো একটা উদাহরণ দেখতে পাই যে ধরা যাক ব্যাংকসমূহ ৳১০০ র সম্পদ জামানত রেখে ৳৭০ ঋণ দেয়। অর্থাৎ ৩০% ঋণ মার্জিন রাখা হয়ে থাকে। ৳১০০ সম্পদ জামানত রেখে কয় টাকা ঋণ দিচ্ছে? ৳৭০ ঋণ দিচ্ছে। তাহলে ৩০% জামানত মার্জিন হিসেবে রাখছে। তো এখন সরকার ঋণের পরিমাণ কমাতে চাইলে ঋণ মার্জিনের পরিমাণ আ ৫০% নির্ধারণ করে দিতে পারে। তো সরকার যদি চায় যে ঋণের পরিমাণ কমিয়ে দিবে তাহলে কি করলো? মার্জিনের পরিমাণ বাড়িয়ে দিল। মার্জিনের পরিমাণ যদি বাড়িয়ে দেয় তাহলে কিন্তু অটোমেটিক ঋণ নেয়ার প্রবণতাটা কমে যাবে। তো সেইম ভাবেই সরকার যদি চায় তাহলে কি করতে পারে? এটা কমিয়েও দিতে পারে। কমিয়ে দিলে তখন ঋণ নেয়ার প্রবণতাটা বেড়ে যাবে। তার পরের পয়েন্টে দেখতে পাচ্ছি প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ। প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোকে সরাসরি নিয়ম ভঙ্গের কারণে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারে বা বিভিন্ন রকমের আইনগত ব্যবস্থা নিতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছি যে কোনো কারণে যদি কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অমান্য করে তালিকাভুক্ত ব্যাংকগুলো, তখন কি করতে পারে? অতিরিক্ত দণ্ডনীয় সুদ চার্জ করতে পারে, অতিরিক্ত রিজার্ভ সংরক্ষণের নির্দেশ দিতে পারে, ঋণ সুবিধা প্রত্যাহার করতে পারে, নিকাশ ঘরের সুবিধা প্রত্যাহার করতে পারে। তারপরের পয়েন্টে যেটা দেখতে পাচ্ছি নৈতিক প্ররোচনা। তো অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক যদি চায় কোনো আইন পেশ না করে, আইন জারি না করে আ তালিকাভুক্ত ব্যাংকগুলোকে বিভিন্ন রকম আদেশ, উপদেশ দিয়ে আম ঋণ নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে পারে। তো কেন্দ্রীয় ব্যাংক ধরো এরকম একটা ব্যবস্থা নিল যে বন্যার ফলে কৃষিতে মারাত্মক ক্ষতি হলো। সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সমস্ত তালিকাভুক্ত ব্যাংকগুলোকে উপদেশ দিল, পরামর্শ দিল তারা যেন কৃষি খাতে ঋণটা আরো বেশি দেওয়ার চেষ্টা করে। কৃষি খাতে ঋণের ক্ষেত্রে যেন সুদের পরিমাণ কমিয়ে দেয়। তাহলে কি হলো? এভাবে করে নৈতিক প্ররোচনা দিতে পারে।
তারপরে যেটা লাস্টে দেখতে পাচ্ছি প্রচারণা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক চাইলে বুলেটিন, ম্যাগাজিন, পত্র-পত্রিকা, প্রতিবেদন ইত্যাদি প্রকাশের মাধ্যমে কি করতে পারে? ঋণের পরিমাণ আম আ নিয়ন্ত্রণ করতে পারে। এখন আমরা দেখব মুদ্রা বাজার তত্ত্বাবধান। তো মুদ্রা বাজার জিনিসটা কি সেটা আমরা একটু প্রথমেই দেখি। মুদ্রা বাজার হচ্ছে স্বল্পমেয়াদী মূলধন যোগানের জন্য প্রায় মুদ্রা এর লেনদেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে গঠিত বাজারকে মুদ্রা বাজার বা অর্থ বাজার বলে। তো এখানে বলছে কি প্রায় মুদ্রায় লেনদেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে গঠিত বাজারকে মুদ্রা বাজার বা অর্থ বাজার বলে। এখানে প্রায় মুদ্রা বলতে বোঝাচ্ছে যে সরাসরি আমরা মুদ্রা না কিন্তু মুদ্রার মতো কাজ করে, যেমন চেক, বিনিময় বিল, অঙ্গীকারপত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, স্বল্পমেয়াদী সরকারি ও ট্রেজারি বিল ইত্যাদি। তো এগুলো যে বাজারে ক্রয় বিক্রয় হয় সেটাই কিন্তু হচ্ছে মুদ্রা বাজার। তো বাণিজ্যিক ব্যাংক, অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বীমা প্রতিষ্ঠান, বিল ব্রোকার্স, বিলের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান ইত্যাদি এরূপ বাজারের সদস্য। এ ধরনের বাজার চলতি মূলধন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিধায় সব দেশেই কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে এরূপ বাজার গঠন ও পরিচালনায় সহায়তা করে। তা আমরা বুঝতে পারছি মুদ্রা বাজার এমন একটা জায়গা যেখানে কেন্দ্রীয় ব্যাংক সবসময় তত্ত্বাবধান করে থাকে, কেন্দ্রীয় ব্যাংকই সেটা পরিচালনা, গঠন এইসব কিছুর কাজ করে থাকে। তো কেন্দ্রীয় ব্যাংক কি কি কাজ করে এই মুদ্রা বাজার পরিচালনা করতে গিয়ে সেটা একটু দেখব। প্রথমেই বলছে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন। তো কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজার যেন সুসংগঠিত থাকে এবং ভালো মতো পরিচালিত হতে পারে এই জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করে থাকে। তারপরে যেটা দেখতে পাচ্ছি গঠন ও উন্নয়নের সহায়তা। তো মুদ্রা বাজারের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গঠন ও উন্নয়নে সহায়তা করে। একটু আগেই বললাম যে আর্থিক বাজার বা মুদ্রা বাজারে যেসব সদস্য আছে, যেমন বীমা প্রতিষ্ঠান, ব্যাংক, বিল ব্রোকার্স, বিলের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান, এইসব প্রতিষ্ঠানগুলো যেন ঠিকমতো গঠিত হতে পারে এবং এসব প্রতিষ্ঠান উন্নয়নেও কেন্দ্রীয় ব্যাংক সহযোগিতা করে থাকে। তারপরে বলছে পরিচালনায় সহায়তা। তালিকাভুক্ত ব্যাংকগুলোকে আর্থিক বিষয়ে বিভিন্ন নির্দেশ ও পরামর্শ দিয়ে পরিচালনায় সহযোগিতা প্রদান করে থাকে। তারপরের পয়েন্টটা যেটা মুদ্রা বাজারের স্থিতিশীলতা রক্ষা। মুদ্রা বাজারের স্থিতিশীলতা রক্ষার্থে এ ব্যাংক সরকারকে বিভিন্ন ধরনের আর্থিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকে। তো মুদ্রা বাজারের স্থিতিশীলতা রক্ষা করাটা খুবই জরুরি, যেই কাজটা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তারপরে যেটা হচ্ছে মুদ্রা মান সুরক্ষা। মুদ্রা মান কাম্য স্তরে সংরক্ষণের জন্য কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রার প্রচলন, মান সংরক্ষণ ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এখানে মানে খুবই ইম্পর্টেন্ট ৩টা কাজের কথা বলেছে যেটা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। নোট ও মুদ্রার প্রচলন করে থাকে, মুদ্রার মান সংরক্ষণ করে থাকে ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে। একটা দেশের অর্থনীতি স্বাভাবিক পর্যায়ে রাখার জন্য, স্টেবল রাখার জন্য এই ৩টা কাজ সঠিকভাবে করা খুবই জরুরি, যেটা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তারপরে দেখতে পাচ্ছি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন। এ ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহের প্রতিনিধি হিসেবে বিভিন্ন কাজ সম্পাদন করে থাকে। এখন আমরা দেখব নিকাশ ঘরের ধারণা। তো নিকাশ ঘর জিনিসটা কি? নিকাশ ঘর হচ্ছে আন্তঃব্যাংকিং দেনা পাওনার নিষ্পত্তি স্থল। মানে হচ্ছে যত তালিকাভুক্ত ব্যাংক আছে এই তালিকাভুক্ত ব্যাংকগুলোর নিজেদের মধ্যে আন্তঃব্যাংকিং যত দেনা পাওনা আছে এগুলো নিষ্পত্তি করা হয় নিকাশ ঘরের মাধ্যমে। আর এই নিকাশ ঘর সেবাটা কে দেয়? দেয় হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তো এখানে যেটা আমরা জানতে পারবো সেটা হচ্ছে বর্তমানে ইলেকট্রনিক প্রযুক্তির কারণে নিকাশ ঘরে সরাসরি ব্যাংকারদের যেতে হয় না। আগে নিকাশ ঘরে প্রতিটা ব্যাংক থেকে ব্যাংক কর্মকর্তাকে যেতে হতো, কিন্তু বর্তমানে ইলেকট্রনিক পদ্ধতির কারণে নিকাশ ঘরে সরাসরি উপস্থিত হতে হয় না। ইলেকট্রনিক পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে নিকাশ ঘর সেবা পাওয়া যায়। তো এটাকে বলা হয় হচ্ছে অটোমেটেড ক্লিয়ারিং হাউস, ACH। আর বাংলাদেশে এটাকে বলা হয় হচ্ছে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস, BACH। তো নির্ধারিত পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে তা নিষ্পত্তির ব্যবস্থা করা হয়ে থাকে এই BACH এ। পদ্ধতিগত উন্নয়ন ঘটলেও নিকাশ ঘর ব্যবস্থা পূর্ববৎ বিদ্যমান এবং তা আরো বেশি কার্যকর হয়েছে।
তো নিকাশঘর ব্যবস্থাটা অটোমেটিক হলেও পূর্বে যেভাবে যেই পদ্ধতিতে নিকাশঘরের কাজ করা হতো এখনো সেভাবেই করা হয়। শুধু পার্থক্যটা হচ্ছে সশরীরে উপস্থিত না হয়ে ইলেকট্রনিক পদ্ধতিতে নিকাশঘরের সেবাটা নেয়া যায়। তো নিকাশঘর জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো নিকাশঘরের গুরুত্বগুলো কি সেটা এখন আমরা একটু দেখি। প্রথমেই বলছে দেনা পাওনার দ্রুত নিষ্পত্তি। নিকাশঘর থাকার কারণে আন্তঃব্যাংকিং যে লেনদেনগুলো এগুলো খুব সহজ হয়ে গিয়েছে এবং দেনা পাওনা খুব সহজেই তাড়াতাড়ি নিষ্পত্তি করা যায়। এর অবর্তমানে ব্যাংকগুলোকে দেনা পাওনা নিষ্পত্তির জন্য বহু ঝামেলা পোহাতে হতো। তারপরের যে পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিতব্যয়ী পন্থা। তো নিকাশঘর ব্যবস্থার কারণে এখন অনেক মিতব্যয়ী হয়ে গিয়েছে। ব্যাংকগুলোর অনেক খরচ কমে গিয়েছে। এ পন্থায় সুশৃঙ্খলভাবে কম খরচে নিজেদের মধ্যকার দেনা পাওনা নিষ্পত্তি করা যায়। তারপরের যেটা সেটা হচ্ছে সময়ের সাশ্রয়। এই নিকাশঘর ব্যবস্থাটা তার উপর অটোমেটিক হয়ে যাওয়ার কারণে এখন অনেক সময়ের সাশ্রয় হয়ে গিয়েছে। এই ব্যবস্থায় চেক বা ড্রাফটের টাকা সংগ্রহের জন্য আদিষ্ট ব্যাংকে যেতে হয় না। তাই এই নিকাশঘর ব্যবস্থাটা অনেক সময়ের সাশ্রয় করে দিয়েছে। তারপরে দেখতে পাচ্ছি লেনদেনের সুবিধা। নিকাশঘর থাকার দরুন ব্যবসায়ীরা গ্রাহক বা দেনাদারদের কাছ থেকে প্রাপ্ত চেক অতি অল্প সময়ে ব্যাংকের মাধ্যমে ভাঙাতে পারে। ফলে ব্যবসায়িক লেনদেন ত্বরান্বিত হয়। তারপরের পয়েন্ট যেটা সেটা হচ্ছে ব্যাংকের নগদ আমানতের উপর প্রভাব। নিকাশ ব্যবস্থা ব্যাংকগুলোকে স্বল্প পরিমাণ নগদ তহবিল নিয়ে কাজ কারবার চালাতে সাহায্য করে। যেহেতু নিকাশ ঘরের সুবিধা আছে, আন্তঃব্যাংকিং লেনদেন খুব দ্রুত হয়ে থাকে। এই জন্য ব্যাংকগুলো দেখা যায় অল্প পরিমাণ নগদ অর্থ নিয়েই তারা ব্যাংকিং কার্যক্রম চালাতে পারে। তারপরের পয়েন্টে দেখতে পাচ্ছি অর্থনৈতিক পরিস্থিতি অনুধাবনে সহায়তা। নিকাশঘর থাকলে সদস্য ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে গৃহীত চেক নগদ আদায়ের নিমিত্তে নিকাশঘরে জমা দেয়। নিকাশঘরে সকল চেক জমা হয়। এ থেকে নিকাশঘরের আওতাধীন অঞ্চলে ব্যবসা বাণিজ্যের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাওয়া যায়। তারপরে লাস্ট পয়েন্টে যেটা দেখতে পাচ্ছি অর্থ স্থানান্তরের সহায়ক। নিকাশঘর থাকার ফলে ব্যাংকের গ্রাহকগণ অতি সহজে ও কম ঝুঁকিতে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পয়সা চেকের মাধ্যমে স্থানান্তর করার সুযোগ পেয়ে থাকে। তো এখন আমরা দেখব নিকাশঘর কিভাবে কাজ করে। তো বাংলাদেশে নিকাশঘরের দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকে নিকাশঘরের দায়িত্ব পালন করে BACH, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস, যেটা ইলেকট্রনিক পদ্ধতিতে কাজ করে থাকে। তো আগের দিনে যেটা হতো, কার্যদিবসের শেষে একটা নির্দিষ্ট সময়ে নিকাশঘরের সদস্য ব্যাংকগুলোর কর্মকর্তাদের নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাগণ সভায় বসে পারস্পরিক দেনা পাওনার বিবরণ উপস্থাপন, দলিলাদি হস্তান্তর এবং দেনা পাওনাকে যেভাবে নিষ্পত্তি করতেন, এখন সেই স্থান দখল করে নিয়েছে ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবস্থা। মানে প্রসেসটা সেম আছে, শুধু পার্থক্য হচ্ছে আগে ম্যানুয়ালি করা হতো, এখন যেটা ইলেকট্রনিক হয়ে গিয়েছে। এবং এই ইলেকট্রনিক ব্যবস্থাটা আম, আ, আ, দেখাশোনা করে থাকে কেন্দ্রীয় ব্যাংকের IT বিশেষজ্ঞরা। তো বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের এরূপ নিকাশঘর ব্যবস্থাকেই কিন্তু বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস বলা হয়ে থাকে। তো চেক, ড্রাফট, পে অর্ডার বা এরূপ দলিল থেকে উদ্ভূত দেনা পাওনাই শুধু BACH নিষ্পত্তি করে না, একই সাথে সরাসরি ভাউচারের মাধ্যমে আগের মতো টেলিগ্রাফিক ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো, পরিশোধ ইত্যাদি BACH এর মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা যায়। তো এখন আমরা একটু দেখব বাংলাদেশ নিকাশঘরের বা BACH এর আওতাটা কি। তা আমরা দেখতে পাচ্ছি BACH, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস এর আওতা হচ্ছে দুই দিকে যাচ্ছে। তো BACPS হচ্ছে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম, আর BEFTN হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। এখন আমরা ইন্ডিভিজুয়ালি BACPS কিভাবে কাজ করে এবং BEFTN বা EFT কিভাবে কাজ করে সেটা দেখব। তো BACPS, বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম, এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। তো ব্যাংক সমূহে জমাকৃত চেক বা এ ধরনের দলিলাদি থেকে উদ্ভূত দেনা পাওনা নিষ্পত্তির জন্য BACH এর যে ব্যবস্থা দায়িত্ব পালন করে তাকে BACPS বলে।
এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে উপস্থাপিত হলে এরূপ প্রক্রিয়া ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দ্রুততার সাথে দেনা পাওনার নিষ্পত্তির ব্যবস্থা করে থাকে। তো বিএসিপিএস এর মাধ্যমে যেটা করা হয়, এক ব্যাংকের চেক আরেক ব্যাংকে যেন দ্রুততার সাথে নিষ্পত্তি করা যায় সেই ব্যবস্থাটা নিকাশ ঘরের মাধ্যমে করা হয়ে থাকে এবং এই কাজটা করে হচ্ছে বিএসিপিএস। তো বর্তমানে ইলেকট্রনিক প্রযুক্তি হয়ে যাওয়ার কারণে নিকাশঘর ব্যবস্থাটা অনেক দ্রুত হয়ে গিয়েছে এবং বিএসিপিএস এর মাধ্যমে অনেক দ্রুততার সাথে কাজটা করা যায়। পূর্বে যেটা করা হতো, সমস্ত দলিলপত্র এক ব্যাংক অন্য ব্যাংকের সমস্ত দলিলপত্র সব বিবরণী একসাথে নিয়ে এসে সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘরে উপস্থিত হতো, যেটা এখন করতে হয় না। সরাসরি জমা হওয়া যে চেকগুলো সেগুলো স্ক্যানার মেশিনে স্ক্যান করে বা ছবি তুলে এর ইমেজ দিনের নির্দিষ্ট সময়ের মধ্যে নিকাশ ঘরে স্থাপিত বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম বিএসিপিএস এ পাঠিয়ে দেওয়া হয়। তো বিএসিপিএস এ যেই সব দলিল পাঠানো যায় সেগুলো হলো চলতি ও সঞ্চয়ী হিসাবের চেক, পে অর্ডার, ব্যাংক ড্রাফট বা ডিমান্ড ড্রাফট, ডিভিডেন্ড ওয়ারেন্ট, সরকারি চেক, ব্যাংকার্স চেক ইত্যাদি। তো এই চেকগুলো অবশ্যই এমআইসিআর হতে হয়, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন হতে হয়, যেন বিএসিপিএস এর মাধ্যমে ইমেজগুলো সহজে ডিটেক্ট করা যায়। তো এখানে চেক আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে উচ্চ মূল্য চেক আর একটা হচ্ছে সাধারণ মূল্যমানের চেক। উচ্চ মূল্য চেক হচ্ছে ৫ লক্ষ বা এর বেশি মূল্যের চেক হচ্ছে উচ্চ মূল্য চেক, আর ৫ লক্ষের কম মূল্যের চেক হচ্ছে সাধারণ মূল্যমানের চেক। তো দুইটা চেকের আবার নিষ্পত্তির সময় দুই রকম হয়ে থাকে, নিষ্পত্তির ধরন দুই রকমের হয়ে থাকে। তো আমরা এখানে একটু দেখব যে ৫ লক্ষ বা এর বেশি মূল্যমানের চেক হচ্ছে উচ্চ মূল্য চেক। তো ব্যাংক শাখা তার কাছে জমা হওয়ার এরূপ অর্থের চেকগুলো আলাদা বাছাই করে স্ক্যানারের মাধ্যমে স্ক্যানিং বা ছবি করে তার ইমেজ প্রতি কর্মদিবসে দুপুর ১২টার মধ্যে ইলেকট্রনিক ব্যবস্থা বিএসিপিএস এ প্রেরণ করে দেয়। তো এখন বিএসিপিএস উক্ত চেকের যথার্থতা জানার জন্য আদিষ্ট ব্যাংক শাখার কম্পিউটারে উক্ত ইমেজ পাঠিয়ে দেয়। উক্ত দিন দুপুরে ২টার মধ্যে উক্ত আদিষ্ট ব্যাংক শাখা চেকের যথার্থতা নিশ্চিত করে অর্থ পরিশোধের সম্মতি জানায়। সম্মতি পাওয়ার পর বিএসিপিএস চেকের অর্থ আদায়কারী ব্যাংকে ক্রেডিট এবং পরিশোধকারী ব্যাংকে ডেবিট করে দেয়। তো এইভাবে উচ্চ মূল্য চেকটা নিষ্পত্তি করা হয়ে থাকে। তারপরে দেখবো যে সাধারণ মূল্যমানের চেকের টাকা কিভাবে নিষ্পত্তি করা হয়। তো ৫ লক্ষ টাকার কমের মূল্যের যে চেক সেটা হচ্ছে সাধারণ মূল্যমানের চেক। তো এই ধরনের চেক স্ক্যান করে ইমেজ ওই দিন দুপুরে ১টার মধ্যে বিএসিপিএস এ প্রেরণ করা হয়। তখন বিএসিপিএস বিকাল ৪টার মধ্যে উক্ত চেকের ইমেজ পূর্বের নিয়মে আদিষ্ট ব্যাংকের শাখায় পাঠায়। আদিষ্ট শাখা উক্ত চেকের যথার্থতা, ফান্ডের পর্যাপ্ততা, গ্রাহকের স্বাক্ষর সহ প্রয়োজনীয় বিষয় দেখে সন্তুষ্ট হলে অর্থ পরিশোধে সম্মতি জানায়। তো এইভাবে বিএসিপিএস সাধারণ মূল্যমানের চেকের নিষ্পত্তি করে থাকে এবং সবকিছু ঠিকঠাক থাকলে যে সকল চেক পাস হয় সেগুলো বিএসিপিএস সন্ধ্যা ৬টার মধ্যে একইভাবে পাওনাদার ব্যাংকে ক্রেডিট ও দেনাদার ব্যাংকে ডেবিট করে থাকে। এখন আমরা বিএসিপিএস এর নিষ্পত্তি প্রক্রিয়াটা আবার এক নজরে একটু দেখে ফেলি। তো প্রথমে গ্রাহক বা প্রাপক তার ব্যাংক শাখায় চেক জমা দিল। চেক জমা দেওয়ার পর ব্যাংক সেই চেকের ইমেজ তৈরি করে বিএসিএইচ এ প্রেরণ করে দিল। বিএসিএইচ এর বিএসিপিএস কর্তৃক সে চেকটা গ্রহণ করা হলো এবং প্রক্রিয়াকরণ করা হলো। তারপর আদিষ্ট ব্যাংক শাখা ইমেজটা পাঠিয়ে দেয়া হলো। তারপর চেকের যথার্থতা প্রমাণ করা হলো। যথার্থতা প্রমাণ করে সবকিছু ঠিকঠাক থাকলে পরিশোধের নির্দেশ প্রদান করা হলো বিএসিএইচ এর কাছে। তো বিএসিএইচ কি করলো? গ্রাহকের ব্যাংকে নিষ্পত্তির খবরটা জানিয়ে দিল। তারপর গ্রাহকের হিসাবে টাকা পাঠিয়ে দেওয়া হলো এবং গ্রাহক বা প্রাপকের হিসাবে অর্থ চলে গেল। তো এখন আমরা দেখি বিইএফটিএন বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক অথবা ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এটা কিভাবে কাজ করে। তো বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের আরেকটি গুরুত্বপূর্ণ সেবা হচ্ছে বিইএফটিএন। তো বিএফটিএন আসলে বিএসিপিএস যেভাবে চেক বা পে অর্ডার নিষ্পত্তি করে থাকে বিইএফটিএন এর মাধ্যমে সেভাবেই করা হয়ে থাকে, কিন্তু বিইসিপিএস এর সহযোগিতায় বিইএফটিএন যেটা করে চেক পে অর্ডার ছাড়াও অন্যান্য হিসাবের অর্থ ট্রান্সফার করে থাকে।
তো এখানে আমরা একটা উদাহরণ দেখি। সাপোজ সৌদি আরবে কর্মরত জনাব জাহিদ তার স্থানীয় ব্যাংক থেকে অর্থ বাংলাদেশের কোনো ব্যাংক হিসাবে পাঠাতে চায়। আগে টেলিগ্রাফিক ট্রান্সফার করা সহ নানান বিড়ম্বনা ছিল এবং সময়ও বেশি লাগতো। এখন জনাব জাহিদ তার ব্যাংকে যেয়ে একটা ফর্ম পূরণ করে রিয়াল জমা দিবে এবং ইএফটি পদ্ধতির ব্যবহার করে বিএসিএইচ এর সহযোগিতায় তা গ্রাহকের নির্দেশিত শাখায় ব্যাংক হিসাবে জমার ব্যবস্থা করবে। এতে অত্যন্ত কম সময়ে নির্ভরযোগ্যভাবে ফান্ড ট্রান্সফার করা সম্ভব। তো এখানে যেটা হলো, একটা ফর্ম পূরণ করে কি করতে পারলো, এক দেশ থেকে টাকা আরেক দেশে প্রেরণ করতে পারলো। এমনকি নিজের দেশের মধ্যেও এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে এভাবে টাকা প্রেরণ করতে পারবে। তো একটা দেশের মধ্যেও এভাবে সম্ভব। তো যেটা হচ্ছে বিইএফটিএন ব্যবস্থার মাধ্যমে খুব দ্রুত এক শাখা থেকে অন্য শাখায় টাকা ট্রান্সফার করা যেতে পারে। তো গ্রাহক যখন তার ব্যাংক হিসাব থেকে এরূপ অর্থ প্রদানের নির্দেশ দেয়, তখন একই সাথে একটা হিসাব ডেবিট ও অন্য আরেকটি হিসাব ক্রেডিট হয়ে যায়।